কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার। আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন। আ এই ২৮ জনের বাইরে আর কারা আসতে পারে বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে? আনমিউট করে নিন হাসিনুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে যদিও যে এই অনুষ্ঠানে আমরা কথা বলতেছি এটা খুব লজ্জার। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই, ব্যক্তির দায় কেউ নিবে না। তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে। তবে একটা মানুষের সহানুভূতি থাকতো, একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী ১ম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে। কেউ স্বীকার করে নাই। খোদ ডিজিএফআই এর ভিতরে ছিল আয়নাঘর। কোনদিন তার অপরাধ বোধ ইভেন কোন যে তারা মানে স্বতঃস্ফূর্তভাবে যে কপারেট করে সেটা করেনি। যার জন্য তো কষ্ট লাগতেছে। এখানে ভুলে যাওয়া যাবে না আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন। উনি কিন্তু জেলে গিয়েছিলেন। তো এটা নতুন কিছু না। জেনারেল লতিফ ডিজিএফআই ছিলেন। উনাকে পুলিশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে। সুতরাং অন্যায় করলে কেউ রেহাই পায় না। আমরা দীর্ঘ ১৫ বছর এটা ভুলে গেছি। আবার আমাদের এত খেসারত দিয়ে এটাকে আমাদেরকে এটা মানে করতে হচ্ছে। বড় লজ্জার। তবে আজকে যারা আনা হইছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে। এদেরকে সবাইকে ডাকা হইছে। কেউ কথা স্বীকার করে নাই। এটা স্বাভাবিক। আমি চেয়েছিলাম, বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে জাবেরের নাম আমি প্রপোজ করছিলাম, নাওরেদের নাম প্রপোজ করেছিলাম। তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্যান্য অফিসার বিব্রত বোধ না করে। যারা ইন্টিগ্রেশন করতেছেন তারা জুনিয়র, বয়সে জুনিয়র। সুতরাং একটু বিব্রতকর অবস্থা হইতে পারে। বাট শোনেন নাই। উনারা নিজেরা বিচার করবেন। এই হ্যাডম, এই ইগোস্টিকের জন্য আজকে এই অবস্থা। এর জন্য দায়ভার সম্পূর্ণ সেনাপ্রধানের। সেনাপ্রধানের গোয়ার্তুমির জন্য আজকে অফিসারদের এই অবস্থা। এখন হলো কি একটা লোক যে অপারেশন করে ধরছে, টর্চার করছে, তার গুরুত্ব একরকম। আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে, তার গুরুত্ব একরকম। অপরাধী, বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে। মৃত্যুদণ্ড হয় বা ১ বছর থেকে মৃত্যুদণ্ড হয়। যেকোনো দণ্ড দিতে পারে বিচারক। কিন্তু কেউ কোঅপারেট করে নাই। আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হইছে। অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হইছে। যেমন আমার ১ম গুম হইছে ১১ সালে। ৯ সাল থেকে শুরু করার কথা কিন্তু এটা তা করা হয় নাই। নেহাত বাধ্য হয়ে আইসিটি যে ১৬ সাল থেকে অর্থাৎ ডিজিএফআই টা ধরা হইছে এইভাবে আজমি স্যার থেকে শুরু করে ৫ই আগস্ট। এখানে কারা ডিজি ছিলেন, কারা সিটিআইবি ছিলেন তাদেরকে আনা হইছে আজমি স্যারেরটা। এটা ডিজিএফআই। আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই, আরমান ভাই থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন, এডিজি র‍্যাব এজ ওয়েল এজ ডাইরেক্টর ইন্টেলিজেন্স। এই সব মিলে এইটা। এর বাইরে আছে ডিজি র‍্যাব এবং আছে আমাদের ডিজিএফআই। এখন কথা হইলো এই অপকর্মগুলো করছে ডিজিএফআই। এই ৫ জন ডিজিএফআই এই কাজগুলি করছেন। সেনাপ্রধান এদেরকে আমি বলব সুযোগ দিছেন পলায় যাওয়ার জন্য। উনারাই তো করছেন। এখন তাদের আদেশ পালন করতে যাইয়া এই ডাইরেক্টর গুলি সরাসরি আদেশ পান নাই শেখ হাসিনা থেকে অথবা তারেক সিদ্দিকী থেকে। পেয়েছেন ডিজিএফআই আদেশের মাধ্যমে। অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে। আল্টিমেটলি এরা এখন কট এবং ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে। এই দায়িত্ব তো সেনাপ্রধানের। আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে উচ্চ বাক্য পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। সবাই কেউ আইনের বাইরে না। প্রেসিডেন্ট আইনের বাইরে না। আমি তো বললাম জেনারেল লতিফ বিশাল লোক। অভিনীলকে অস্ত্র দিয়েছিলেন। আপনারা যদি মনে করেন এরশাদের সময়। তাকেও যেতে হয়েছে জেলে। জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে উনাকেও জেলে যেতে হয়েছে। ৭১ বিশ। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা দীর্ঘ ১৫ বছর ভুলে গেছিলাম অনেক কিছুই। তারপরে বলব এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না। এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না। এখন কথা নেওয়ার পরে এনারা কথা বলবেন। তা আমি মনে করি তারা কোঅপারেট করুক সত্যিকারের দোষী লোক সত্যি লোকটা কে দোষী সেটা দেশবাসী জানতে চায়। এতটা দিন গেছে। দেখেন আইসিটি কোন কাজ করে না। তাদের তাদের না হয়ে। কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই ২৮ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো? আচ্ছা আমি তো বললাম মোটা দাগে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম। খুন এখনো আসে নাই। গুম। যেমন ইলিয়াস আলীটা এখনো আসে নাই। এরকম অনেক খুন আছে। অনেক লোক মিসিং আছে। এই সংখ্যা কত হবে আমি জানি না। মেক্সিমাম আমাদের সেনা অফিসার। পুলিশ আছে অল্প। মেক্সিমামই সেনা অফিসার। এবং ডিজিএফআই তে যারা ছিলেন দেখেন আজমি স্যার, আমি ছিলাম, মাইকেল চাকমা ছিল। ওই টাইমটা কভার হয়ে গেছে। এখন ডিজিএফআই এর যে শুধুমাত্র সিটিআইবি কে ধরা হইছে কিন্তু।
আরেকটা যে আইবি আছে যে আমাদের যারা নিছে, যার দায়িত্বে ছিলাম, তাদেরকে এখন আনা হয় নাই। এরা তো আসবে সবাই। এদের মুখ থেকে এখন বেরোবে। এরা কোন কথা বলে নাই। এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোন কাজ করে নাই। উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন কর্নেলকে। কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল, একটা কমিটি টিম ছিল। কারা ছিল? আমি তো জানতে চাই। আমাকে কে গুম করছিল? কে আমার গায়ে নির্যাতন করছিল? আমি তো জানতে চাই। এটা তো হদিমদি অপারেশন হবে না। সুতরাং এই সংখ্যা যে কত দাঁড়াবে আমি জানি না। আর যদি আপনি বিচার 18 বছর ক্রস করলে আপনি বিচার পেতে বাধ্য। মাপ পাবেন না। কিন্তু সৈনিকেরটা আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে, আল্লাহ মাহবুব রক্ষা করুক। আর দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়ার যে 7 মার্ডার, ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই। ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায়। আর এখানে যদি সৈনিক টান দেওয়া হয়, আমি জানি এটা কত বড় যাবে। তারপর আমি শুনতেছিলাম হুমা খান অন্যরা কিছু একটা কনসিডার করা হবে। কতটুকু? হয়তো সৈনিক মাপ দিলাম, বাট অফিসার তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই। তাদের অনুশোচনা বোধ ছিল অনেক। একটা লোক যদি মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে, আমরা যতটুকু পারি, কোনো কোঅপারেট করে নাই। হবে না, এটা হবে না, সেই হবে না। আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা উঁচু স্বভাব। মানে কতটা মানে বিরক্তকর, মানে এরা কাকে থ্রেট করে নাই? এরা কাকে থ্রেট করে নাই? আতঙ্কে থাকতো লোকজন। আমাকে প্রায় রিং ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট? ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট? আজকে না হলে ৫০ জন রিং করছে। ক্যান্টনমেন্টের কি অবস্থা? বুঝেন কি আতঙ্কে? তো আপনারা এগুলি করলেন। একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ। আপনি দিলেন ইয়ারে মাইরা, কি বলে? আমার নুরু ভাইকে দিলেন মাইর। তারপরে আপনি একের পর এর লগে দেখা করেন। সর্বশেষ যে কাজটা করলেন, মির্জা ফখরুল সাহেবের দেখা করলেন। এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন। কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন, তো বিএনপিকে ডুবাইলেন। এখন তো আস্থা নাই আমাদের। এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না। এর মধ্যে একটা মানে সুবিধা পাবে হয়তো কেউ। এখন এইগুলি তো সেনাপ্রধান করছেন। উনি বারে বলা হয়েছে আপনার ডিএমআই কে সরান, আপনার সিওএসইউ কে সরান। উনি সরান নাই। উনি জেনারেল কি করলেন? এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজিএনএসআই, তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে, ওখান থেকে সরাই আনা 19 ডিপ ঘাটালে দেওয়া হয়েছে। এটা কি মনে হয় আপনার? এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি ওন করেন? কোর কমিটিতে ছিলেন এনআইসি তে। উনিও তো অ্যারেস্ট হবেন। না হওয়ার তো কোনো কারণ নাই। আপনি দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল, ওকে যখন জিজ্ঞেস করা হবে কার আদেশে আপনি এসেছিলেন? ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন, অর্থাৎ একজন ব্রিগেডিয়ার। ডাইরেক্টর অপারেশনে ধরলে কে বলবে? ডিজি বিডিআর। আপনি খালি দেখেন ইলিয়াস ভাই কত আসবে। আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না। আপনার যা হুম, বলছে তাই করছেন। খেয়াল ছিল না? ইলিয়াস ভাই একটু খালি একটা কথা বলি, মনে করেন না। আমি গুম হইছি যখন, আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে। আমার মা আমার বাসায় ছিল। আমার মাকে মেসেজ দিছে আমার খালারা, তোমার ছেলে মারা গেছে, আল্লাহ করো। আমার বউ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো। আমার মা ক্ষেপে গেছে। তোমাদের বলে আল্লাহ করতে, ভেস্ট নসিব করার জন্য তোমরা এই কাজ করতেছো। সরাই দেওয়া হলো, আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে ফেলতেছে। বাচ্চারা বাইরে গেলে পাগলগুলি খুঁজতো, কোনা দেখতো কেউ বসে আছে কিনা। আমি যে ভালো খাবারগুলি খেতাম কেউ খাইতে পারে নাই। এই অনুশোচনা বোধ বলছি আমি অনেক জায়গায়। তারা ফিল করে নাই। আমি জানি আজকে কি কষ্ট হবে ভাবিদের। এই জেলখানা যাবে কি অত্যাচার করে, অনাচার করে জেল কর্মীরা, জেলাররা। জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে জেএমবি দিয়ে। আল্লাহ তো মানে ঘুমায় নাই। উনি দেখেন সব। আমি দেখতেছি। আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না। আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে। বিশ্বাসই করতেছে না। আমার রাগ করে বাসা থেকে চলে গেছে। আমার বোনের বাসায়। যে কেন কথা শুনতেছে না? আমার বউ কেন বাইরে ঘুরতেছে? তো আমরা কোন জায়গায় গেছিলাম? আমি আমার বাচ্চাদেরকে কোলে, আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে। বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর। এখন জি। একটা শেষ কথা বলি ভাই। এই আজমি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল। গতকাল পরশুদিন আমি জিজ্ঞেস করলাম, "স্যার, আপনার পেনশনের কি অবস্থা? কত টাকা পাইছেন?" স্যার বলে, "আমি কিছু পাইনি।" আমি, "কি বলেন স্যার?" কয়, "দেখো আমাকে এত কিছু বলছে, পরে আমারে বাধ্যতামূলক অবসর দেখাইছে।" যখন আমি আপত্তি তুললাম, "কেন?" তখন করছে অকালীন অবসর। বুঝেন? অকারের ফাইজলামি বুঝেন। মানে সে বলতে চাচ্ছে আপনি যা না, করা হইছে আজমি আজ আজ আজমি ভাইরে আমি খুব পছন্দ করি। আমার খুব পছন্দের মানুষ। বাট এটা শুনে খুব ভাল লাগতেছে। আজমি না, ভাইরে না, হওয়া দরকার ছিল ভাই। স্যার লজ্জায় পড়ে গেছে। ওয়াকারকে চেনার দরকার আছে। ওয়াকারকে আমরাও চিনতে পারিনি এটাই তো ১ম। ব্যাপার। তার লাজ লজ্জা নাই। সে মনে করে যা হইছে ঠিক হইছে। সে বিডিআর কেসে জড়িত ছিল না? আমি তো জানি। ব্রিগেডিয়ার হাকিম আমাকে বলছে।
আমি জাহিদ বলে তার ধরছিলাম, কেন আপনি কাজ করেন নাই? ও ওয়াকার করতে মানা করছে। এগুলি বলতে চাইনি, তাকে সেভ করতে চাইছি। দেখেন ভাই, আমি ১ম থেকে চাইছি সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান আমাদের ইনস্টিটিউশন, একে অপমানিত করব না যতক্ষণ পারি। বাট তাকে সে কিন্তু তো বুঝে নাই। বিডিআর কমিশনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে তো 2S হিসাবে তার তো 2S হিসেবে তার থাকতে হবে তো। ব্রিগেডিয়ার আনোয়ার, হাকিম, সবাই তো তাকে দোষ দিবে। জি। আমি ইভেন ওয়াকারকে বলছি যে, "ওয়াকার তুমি এটা করো না, এটা করো না, এটা করো না।" আমি তাকে বলছি, "যাই দেখো।" আমাকে বলল, "আপনি স্যার কোন প্যাকেজ নিবেন?" আমি বললাম, "কোন প্যাকেজ না। সবারটা একসাথে করবা।" অদ্যাবধি ভাই কিছু হয়নি। এখন আমার বরখাস্ত উঠে নাই। আল্লাহর অশেষ রহমত, আমি রাইট ট্র্যাকে ছিলাম। নাইলে আমারও অকালে অবসর দিত। মানে এটা হলো ওয়াকার। মানে সে এখনো আওয়ামী চেতনা ধারণ করে। এত কিছু করার পরও সে কি মনে করে আমি জানি না। আপনার মনে আছে বিএনপির সময় আইজিপি ছিল একজন। ওই সালাম নেওয়ার সমস্যা হয়েছিল, সেলুট নিয়ে পুলিশের ৳১,০০০ দণ্ড দেওয়া হয়েছিল। অটোমেটিক অবসর। হুম। এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস বা এজিকে, কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই? ৳১,০০০ দণ্ড, আল্লাহ না করুক। সোজা হয়ে যাবে। আমরা আইন যে কত বড় ভুলে গেছেন। আমি এটুক বলি শেষ করব। বাট আমি মনে করি দেশের সম্মান অর্জন, এই ভাই ইলিয়াস ভাই, এটাও সত্য কথা। যেই হাবিলদারটা আমার গায়ে ঘুষি মারছে, আমাকে চড় থাপ্পড় মারছে, লাথি মারছে, সে কিভাবে সেনাবাহিনীতে থাকবে? হুম, হুম, হুম। তাকে দণ্ড না দেন, সেনাবাহিনী থেকে উচিত ছিল তাকে বের করে দেন। তো সে গল্প করে বেড়াবে, আরে শালা কর্নেলে মেরে আইছি আমি। সবার সাথেই ব্যবহার করছে। এই এমওডিসি করছে আমার সাথে। সে কিভাবে চাকরি করে? এটা তো মানা যাবে না। তো আমার ১ম গুমটা এখনো শুরু হয়নি ভাই। ১৬ সাল থেকে শুরু হয়েছে মূলত। হতাশ হওয়ার কিছু নাই। অনেক বেরোবে, অনেক বেরোবে। ইনশাআল্লাহ। এবং জি। ওই যে ব্রিগেডিয়ার ইনশাআল্লাহ। ধন্যবাদ ব্রিগেডিয়ার ভাই, ধন্যবাদ।